আজকের প্রথম খবরটা হলো বনভোজন গিয়ে গরুর মাংসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার, ধৃত 6 জন। বনভোজন গিয়ে গরুর মাংসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশের জালে পড়ল 6 মুসলিম যুবক। হাতিগাঁও পুলিশ কামরূপ পুলিশের সহায়তায় ওই যুবককে গ্রেফতার করে। ঘটনার তদন্ত এখনও চলছে। গুয়াহাটি মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডেপুটি পুলিশ কমিশনার মৃণাল ডেকা জানিয়েছেন, গ্রেফতার হওয়া যুবকদের নাম যথাক্রমে সাহিল খান, হাফিজুর ইসলাম, রকিবুল হোসেন, শাহিদুল ইসলাম, ইজাজ খান এবং জাহিদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, পিকনিক করতে যাওয়ার সময় যুবকটি গরুর মাংস কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। গুয়াহাটি মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডেপুটি পুলিশ কমিশনার মৃণাল ডেকা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার 10-25 নম্বরে হাতিগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। হাতিগাঁও থানায় দায়ের করা মামলার ভিত্তিতে 6 যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবকটিকে কামরূপের সয়গাঁও আশালপাড়া থেকে গ্রেফতার করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে যুবক খুন, চাঞ্চল্য। হাইলাকান্দিতে উদ্ধার হলো রক্তাক্ত যুবকের মৃতদেহ। হাইলাকান্দি শহরতলি গাংপাড় দুমকুর এলাকায় উদ্ধার হয়েছে মৃতদেহটি। উদ্ধার হওয়া মৃতদেহটি আলী হোসেন লস্কর নামে এক যুবকের বলে শনাক্ত করা হয়েছে। কোনো ও দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে বলে সন্দেহ। ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি সদর পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। সূত্রের খবর, ইতিমধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে মৃত্যু পুলিশ কর্মীর। বাইকে করে ডিউটিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত অকালে চলে গেলেন অসম পুলিশের এএসআই রহিমউদ্দিন মজুমদার। তিনি শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বুধবার রাত আনুমানিক 7টায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে বাদ্রিপাড় পঞ্চমখণ্ড গ্রামের বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর বাদ্রিপাড় সুইচ গেটের কাছে আসা মাত্র আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এখানেই পড়ে যান তিনি। এক পথচারী এই অবস্থা দেখে তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন এসে সঙ্গে সঙ্গে নিয়ে যান শিলচরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা 2টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 54 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 4 ছেলে, আত্মীয়স্বজন। এএসআই রহিমউদ্দিন মজুমদারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাদ্রিপাড় গ্রামে। আজকের পরবর্তী খবরটি হলো সমর্থন প্রত্যাহার নিয়ে মহানাটক মণিপুরে জেডিইউর। এন বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার নিয়ে মহানাটক মণিপুরে জনতা দল ইউনাইটেডের একজন মাত্র বিধায়ক আছেন। বুধবার আচমকাই মণিপুরে জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি কেশ বীরেন সিং রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়ে দেন তারা মণিপুরে এনডিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার থেকে তাদের একমাত্র বিধায়ক মোহাম্মদ আব্দুল নাসির বিরোধী দলের আসনে বসবেন। এই সিদ্ধান্তের কথা জানাজানি হতে তোলপাড় শুরু হয়। প্রশ্ন উঠে, তাহলে কি জাতীয় স্তরেও এনডিএ থেকে সমর্থন প্রত্যাহার করতে চলেছে নীতিশ কুমারের জেডিইউ? যদিও কিছুক্ষণের মধ্যে কেশ বীরেন সিংকে বরখাস্ত করার কথা জানিয়ে দেন জেডিইউ নেতৃত্ব। জেডিইউর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ ওই চিঠিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব জেডিইউর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা না করে রাজ্যপালকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানান। পাশাপাশি চিঠি লেখার জন্য মণিপুরের জেডিইউর রাজ্য সভাপতি কেশ বীরেন সিংকে বরখাস্ত করা হয়েছে বলে জানান রাজীব। উল্লেখ্য, 2022 সালের নির্বাচনে জনতা দল ইউনাইটেডের 6 জন বিধায়ক জয়ী হয়। এর মধ্যে 5 বিধায়কই পরে শাসক বিজেপিতে যোগ দেন। বর্তমানে মণিপুরে 60 আসনের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 37, যার মধ্যে নাগা পিপুলস ফ্রন্টের 5 জন ও 3 জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। কেন্দ্রীয় এনডিএর অন্যতম শরিক দল জনতা দল ইউনাইটেড। বিহারেও 2 দল পরস্পরের সহযোগী। তা সত্ত্বেও রাজনীতির অলিন্দে নীতিশ কুমার যেভাবে জোট বদলান, তাতে অনেকেই মণিপুরের খবরে দ্বন্দ্বে পড়ে যান। যদিও শেষ পর্যন্ত নীতিশের দলের পদক্ষেপে স্বস্তি ফিরেছে এনডিএ শিবিরে। আজকের পরবর্তী খবরটি হলো নয়া করে দাবানল, লস অ্যাঞ্জেলেসের 50,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে। ভয়াবহ দাবানলের গ্রাসে পুড়ে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলেসের বহু বাড়িঘর। সেই রেশ এখনও কাটেনি। এবার ফের নতুন করে দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে। বুধবার লস অ্যাঞ্জেলেসের উত্তরের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। শহরের কাস্টাইক হ্রদ সংলগ্ন পাহাড়ি ডালগুলিকে গ্রাস করে ফেলেছে আগুন। ইতিমধ্যেই এলাকার প্রায় 50,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের খবর, লস অ্যাঞ্জেলেসের প্রায় 35 মাইল উত্তরে
এবং সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত কাস্টাইক হ্রদ। এই হ্রদের আশেপাশে অনেকে বসবাস করেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 9,000 একরেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। সূক্ষ্ম এবং দমকা বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে চারদিকে। নতুন করে দাবানল শুরু হওয়ার পরই বাসিন্দারা জরুরি সতর্কতা পেয়েছেন। ইতিমধ্যেই কাস্টাইকের পিচেস জেলের প্রায় 50 বন্দীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকার অন্যান্য জেলগুলিতে প্রায় 4,600 বন্দী রয়েছে। পরিস্থিতি খারাপ হলে বাকি বন্দীদেরও অন্যত্র স্থানান্তর করা হবে। আজকের পরবর্তী খবরটি হলো এপিডিসিএল টিওডি পদ্ধতির বেসরকারীকরণের চক্রান্ত, বলল কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আগামী বিত্তীয় বর্ষে বিদ্যুতের মাশুল 3 ধরনের করার এপিডিসিএল এর প্রস্তাবকে চূড়ান্ত জনবিরোধী আখ্যা দিয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য কমিটি এক প্রেস বার্তায় বলে, এপিডিসিএল এর এই প্রস্তাব সরকারের মিথ্যাচারকে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী বিদ্যুতের মাশুল আগামী 1 এপ্রিল থেকে হ্রাসের তার বিপরীত চিত্র দেখা গেছে। আগামী বিত্তীয় বর্ষে এপিডিসিএল দৃশ্যত মাশুল বৃদ্ধির প্রস্তাব করে নাই, কিন্তু টিওডি অর্থাৎ টাইম অফ ডে ব্যবস্থায় 3 ধরনের বিদ্যুৎ মাশুল নির্ধারণের প্রস্তাব আসলে সুকৌশলে ঘুরপথে মাশুল বৃদ্ধির চক্রান্ত। সাধারণ গ্রাহকরা সন্ধ্যা 5টা থেকে রাত 12টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার বেশি হয় এবং সেই সময়কে পিক আওয়ার ধরে নিয়ে মাশুল সর্বোচ্চ 9.62 টাকা ধার্যের প্রস্তাব সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের জীবনকে দুর্বিষহ করে তুলবে। বিভিন্ন পরিষেবা খণ্ডে বেসরকারীকরণ ঘটানোর পর প্রাইভেট কোম্পানিগুলো যেমন বাজারের চাহিদার উপর নির্ভর করে দাম নির্ধারণ করে এবং গ্রাহকদের সর্বোচ্চ চাহিদার সময়ের সর্বোচ্চ দাম দিতে বাধ্য করে, ঠিক তেমনি এই বিদ্যুতের ক্ষেত্রেও এই টিডিওর মাধ্যমে একই ধরনের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা হচ্ছে, যা আসলে বেসরকারীকরণের পদক্ষেপ। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আগে থেকে বলে আসছে যে সরকারি বিদ্যুৎকে অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে লাভজনক পণ্যে পর্যবসিত করতে বেসরকারীকরণের চক্রান্ত চালাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো নেতাজির মৃত্যু 18 আগস্ট 1945। রাহুল গান্ধীর পোস্টে বিতর্কের ঝড়। বৃহস্পতিবার সমগ্র দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী পালিত হয়। এই বিশেষ দিনে জাতির জনকে শ্রদ্ধা জানালেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের এই শ্রদ্ধা জ্ঞাপন নিয়ে দেশ জুড়ে শুরু হলো বিতর্ক। বৃহস্পতিবার সোনিয়া পুত্র এক স্যান্ডেলে একটি পোস্ট করেন নেতাজিকে নিয়ে। সেই পোস্টে দেখা যাচ্ছে তিনি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে 18 আগস্ট 1945কে উল্লেখ করেছেন। কিসের ভিত্তিতে একজন দায়িত্বশীল মানুষ হয়ে একথা লিখলেন তা নিয়ে শুরু হলো যাবতীয় বিতর্ক। সঙ্গে নেতাজির যে ছবি দিয়েছেন তাতে জন্মদিবস 23 জানুয়ারি 1887 এবং মৃত্যু দিবস 18 আগস্ট 1945 লেখা রয়েছে। উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর তাইহকু বিমানবন্দর থেকে উড়ানোর সময় দুর্ঘটনায় মৃত্যু নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব কাটতে একাধিক তদন্ত কমিটি তথা কমিশন গঠিত হয়েছে। যদিও নেতাজি শেষ জীবনে কিভাবে ছিলেন, কোথায় ছিলেন তা নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি। অথচ এই দেশপ্রেমিকের মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দিলেন রাহুল গান্ধী। সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে নেতাজির মৃত্যু রহস্যকে কার্যত অস্বীকার করেছেন রাহুল গান্ধী। আজকের পরবর্তী খবরটি হলো ঘন কুয়াশা গৌহাটিতে 18টি বিমান বিলম্ব, বৃষ্টিপাতের সতর্কতা জারি। ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন গোটা রাজ্য। এমতাবস্থায় আবহাওয়া দফতর আগামী 5 দিন ঘনলন কুয়াশা ও বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে বর্জার বিমানবন্দরে 18টি উড়ান বিলম্বিত হয়। এমনকি কলকাতা থেকে আসা বিমানগুলি বাতিল করা হয়েছে। শিলচর কলকাতা বিমান বাতিল করা হয়েছে। এলায়েন্স এয়ারের কলকাতাগামী বিমান বাতিল করা হয়। কলকাতা থেকে শিলচর যাওয়ার বিমানটি বিলম্বিত হয়েছিল। বৃহস্পতিবার গৌহাটিতে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর বৃহস্পতিবার রাজ্যের 16টি জেলায় হলুদ সতর্কতা জারি করে। 24 জানুয়ারি 8টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোকরাঝার, ধুবড়ী, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, নোয়াগাঁও, পশ্চিম কার্বি আংলং, হুজাই, কার্বি আংলং, হাইলাকান্দি, শ্রীভূমি, করিমগঞ্জ, মাজুলী, যোরহাট, শিবসাগর, চরাইদেও, ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজকের পরবর্তী খবরটি হলো ধর্মনগরে 40টি স্কুলের পড়ুয়াদের নিয়ে নেতাজির জন্মদিবসে শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও উত্তর ত্রিপুরার ধর্মনগরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো ভারতের মহানায়ক তথা বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। ধর্মনগর পৌর পরিষদ এবং ধর্মনগর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বীর বিক্রম ময়দানে বৃহস্পতিবার এই অনুষ্ঠান শুরু হয় সকাল 9টায়।
প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় ধর্মনগর জেলা তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেয় প্রায় 40টি বিদ্যালয়ের 3,500 ছাত্রছাত্রী। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জের 3টি চা বাগানের হাসপাতাল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রূপান্তরের মৌ স্বাক্ষর। চা বাগানের শ্রমিক এবং তাদের পরিবারের স্বাস্থ্য সেবা উন্নত করার জন্য বুধবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। শ্রীভূমি করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে, যা সই করেছেন প্রদীপ কুমার দ্বিবেদী এবং ইসাবিল বিদ্যানগর ও লঙ্গাই চা বাগানের ম্যানেজাররা। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মাল্লা, এতে মিনার্বা দেবী আরামবাম, অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর সুমনা নাইডিং, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে চা বাগানের হাসপাতালগুলিকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রূপান্তরিত করা হবে, যা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চা বাগানের সম্প্রদায়ের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে। আজকের পরবর্তী খবরটি হলো জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা রামনগর মণ্ডল বিজেপির। বিজেপি জেলা সভাপতি রূপম সাহাকে জাকালো সংবর্ধনা জানিয়েছেন সুনাইর রামনগর মণ্ডলের কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় সংবর্ধনা সভায় মণ্ডল সভাপতি লয়াম্বা সিং পাগড়ি ও তুলের তুরা তুলে দিয়ে সম্মান জানিয়েছেন। এছাড়া বুথ সভাপতিরা উত্তরীয় ও গামছা গলায় পরিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। রূপম সাহা বক্তব্যে সাংগঠনিক ভিত মজবুত করতে কর্মকর্তাদের মাঠে নামার উপর জোর দিয়ে শক্তিকেন্দ্র প্রমুখরা হচ্ছেন দলের মূল শক্তি। তারা যত শক্তিশালী হবেন, বুট তত বাড়বে। এই ফর্মুলায় চললে সুনাই পুনরুদ্ধার কোনো কঠিন ব্যাপার নয়। বক্তব্যে তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর নয়া ফর্মুলা গ্রহণ করেছি। মণ্ডল সভাপতিরা যাবে বুথে, বুথ সভাপতিরা যাবে ভোটারদের ঘরে। প্রয়োজনে 2-3টি বুথ নিয়ে সবাই আমি যাব। এভাবে দলের কাজ চললে বিজেপিকে আটকানোর ক্ষমতা নেই কারো। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।